আজকে আমরা ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টারটা পড়তে শুরু করব। এটা আমার প্রথম ভিডিও, তো তোমরা মন দিয়ে শোনো। আশা করছি তোমাদের কাজে লাগবে, তোমরা উপকৃত হবে। তো শুরু করা যাক। সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, যেটা বাংলায় বলে রসায়নের প্রাথমিক ধারণা শুরু করা যাক। তো প্রথমে আমরা পড়ব পদার্থ কাকে বলে। এগুলো সবাই তোমরা জানো, তাও আমি একবার বলে দিচ্ছি। যেটা ইন্দ্রিয় গ্রাহ্য, যার ভর আছে এবং যে কিছুটা স্থান দখল করে থাকে, তাকে পদার্থ বলে। ঠিক আছে? কিন্তু আমাদের এই ইউনিভার্সের যে পদার্থগুলোকে আমরা খালি চোখে নর্মালি আমরা দেখি, যাদের নিয়ে আমরা নাড়াচাড়া করি, সেগুলো মাত্র 5% থাকে। ঠিক আছে? এর পরে আছে ডার্ক এনার্জি, ডার্ক এনার্জি 68%, ডার্ক ম্যাটার 28%, রেডিয়েশন আছে, স্পেস টাইম আছে। এই নিয়ে আমাদের ইউনিভার্স তৈরি। তো ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটার কি, এগুলো এখন আপাতত আমরা আলোচনা করব না, এগুলো হায়ার ফিজিক্সের অন্তর্গত। নর্মালি আমরা যেগুলো দেখতে পাই সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, তার কারণ কেমিস্ট্রি আমাদের 99.99% কেসে আমরা যে জিনিসগুলো দেখতে পাই সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন পদার্থের শ্রেণী বিভাগ কিভাবে করব? এটা শ্রেণী বিভাগ দুভাবে করা যায়। আমাদের দুভাবে করা যায় সেটা হচ্ছে, একটা হচ্ছে ভৌত শ্রেণী বিভাগ, আর দুই হচ্ছে রাসায়নিক শ্রেণী বিভাগ। এবারে ভৌত শ্রেণী বিভাগটা কিভাবে করা হয়েছে সেটা আমরা দেখব। পদার্থের ভৌত অবস্থার উপরে নির্ভর করে আমাদের এই শ্রেণী বিভাগটা করা হয়েছে। কি পদার্থের ভৌত অবস্থা কি? সাধারণ উষ্ণতায় পদার্থের 3 রকমের অবস্থা দেখা যায়: কঠিন, তরল এবং গ্যাস। এই 3টে দেখা যায়। এবারে এই কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থ নিয়ে আমরা আলোচনা করব। এরা কেন কঠিন, কেন তরল, কেন গ্যাস, এই নিয়ে আমরা আলোচনা করব। তো কঠিন অবস্থায় কি? এই অবস্থায় পদার্থের গঠনকারী কণাগুলি খুব কাছাকাছি থাকে। এই অবস্থায় যে পদার্থের যে গঠনকারী কণাগুলি, যেমন ধরো সাপোজ কোনো মেটালের যে গঠনকারী কণাগুলো, সেখানে গঠনকারী কণা অবভিয়াসলি মেটাল অ্যাটম, তারা কিন্তু খুব কাছাকাছি থাকে। এবং কাছাকাছি থাকার কারণটাও আমরা পরে বলছি। এই অবস্থায় কণাগুলির কি হয়? কোনো গতীয় বা ঘূর্ণন ক্ষমতা থাকে না। মানে ধরো এটা একটা সাপোজ লোহার একটা ছোট্ট একটা অংশ আমি নিয়ে নিলাম। এই অবস্থায় এর কিন্তু কোনো এই যে পরমাণুগুলি, এই পরমাণুগুলি কিন্তু কোনো ঘুরছে না, নিজের চারিদিকে ঘুরছে না, বা কোনোভাবেই সে ঘুরছে না, বা পরমাণুগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে না। শুধুমাত্র এরা কিন্তু ভাইব্রেট করে, নিজের পজিশনে থেকে তারা কিন্তু ভাইব্রেট করে। সাধারণ উষ্ণতায় পদার্থের কণাগুলির মধ্যে কি হয়? তীব্র আকর্ষণ বলের জন্য এরা খুব কাছাকাছি থাকতে পারে। সাধারণ উষ্ণতায় কি হয়? এদের যে কণাগুলি আছে, কণাগুলির মধ্যে তীব্র আকর্ষণ বল থাকে। তীব্র অন্যান্য অবস্থা থেকে, যেমন তরল বা গ্যাসীয় অবস্থা থেকে, এদের কণাগুলির মধ্যে কিন্তু তীব্র আকর্ষণ বল থাকে। ঠিক আছে? তাই এরা খুব কাছাকাছি থাকতে পারে। ঠিক আছে? এরপর হচ্ছে আমরা পরের ইয়েতে যাব, যে পদার্থের কঠিন অবস্থার জন্য পদার্থের যে কঠিন অবস্থা, এই কঠিন অবস্থার জন্য কি কি বল কাজ করে বা কি কি ফোর্স কাজ করে, সেগুলো হচ্ছে আয়নীয় বন্ধন। যেমন ধরো বিভিন্ন যে সল্টে দেখা যায়, বিভিন্ন সল্ট যে তারা নর্মালি কিন্তু সলিড হয়, এই সল্টের মধ্যে আয়নীয় বন্ধন দেখা যায়। এটা কিন্তু খুব একটা স্ট্রং বন্ড, এবং এই জন্য এই স্ট্রং বন্ড হওয়ার জন্য খুব স্ট্রং বন্ড এবং অনেক দূর পর্যন্ত এর বিস্তৃতি থাকে। তার কারণ হচ্ছে আয়নগুলো যে চার্জ থাকে, সেই চার্জের যে সেই ইফেক্টটা কিন্তু অনেক দূর পর্যন্ত বিস্তৃত থাকে। ফলে তারা একটা ক্রিস্টাল বা ক্যালাস গঠন করতে পারে, লবণের ক্যালাস গঠন করতে পারে। তো আয়নীয় বন্ধন যেখানে থাকে সেখানে নর্মালি আমরা কিন্তু কঠিন অবস্থা দেখতে পাই। দ্বিতীয় হচ্ছে সমযোজী বন্ধন। যেমন হচ্ছে তোমার হীরকের ক্ষেত্রে, হীরকে যে কার্বনগুলো থাকে, সাপোজ এখানে একটা কার্বন আছে, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, আবার কার্বন, আবার কার্বন, আবার কার্বন, এইভাবে একটা জালকের আকৃতি করে।
এবং এরা এই কার্বনগুলো কিন্তু সমযোজী বন্ধনে একে অপরের সঙ্গে যুক্ত থাকতে পারে এবং এই সমযোজী বন্ধনের জন্য তারা কিন্তু খুব কাছাকাছি থাকে এবং কঠিন অবস্থা করে এবং হীরকের ক্যালাস তৈরি করে। আরেক ধরনের বন্ধন হচ্ছে যে ধাতব বন্ধন। ধাতব বন্ধনটা কিন্তু একটু আলাদা ধরনের। ধাতব বন্ধনটা আমরা মেটালিক বন্ড হিসেবে আমরা আরও অনেক ভিতরের জিনিস পড়বো পরে, কিন্তু ধাতব বন্ধন তো তোমরা যেটা জানো সেটা হচ্ছে যে আগে যেটা পড়েছো, সাপোজ এটা একটা মেটালের পাত, ঠিক আছে। এর মধ্যে কি হয়, প্রত্যেকটা মেটাল অ্যাটম বা পরমাণু তারা ইলেকট্রনের মেটালের পাতে, সাপোজ একটা মেটালের পাত, এর এই ছোট্ট অংশটা দিয়ে দেখাচ্ছে আমি তোমাদেরকে। এটা সাপোজ এখানে এই মেটালের পাতে যে পরমাণুগুলো আছে, এই পরমাণুগুলো কি করে, পরমাণুগুলো একটা করে ইলেকট্রন বা একটা দুটো যার যেমন বাইরের কক্ষে ইলেকট্রন থাকে, তারা কিন্তু ইলেকট্রন দেয় এবং তারা কি করে ওই ইলেকট্রনের একটা সমুদ্র বা ইলেকট্রন সি তৈরি করে। এই ইলেকট্রন সি এর মধ্যে প্রত্যেকটা মেটাল, সাপোজ সোডিয়াম মেটাল একটা যদি ইলেকট্রন দেয়, তাহলে সোডিয়াম আয়ন প্লাস ইলেকট্রন হবে। তাহলে এই সোডিয়াম আয়নগুলো চোবানো থাকে। যেমন ধরো রসগোল্লার যে রস দেখেছো, তার মধ্যে যেমন রসগোল্লাগুলো চোবানো থাকে, সেই রসগোল্লার রসটা হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রনের সি, আর ওই রসগোল্লা যেগুলো আছে সেগুলো হচ্ছে আয়নস, ঠিক আছে। এরপর হচ্ছে যে কোন মেটালটা কীরকম শক্ত হবে, যে যতগুলো বেশি পরিমাণ ইলেকট্রন যে দিতে পারে আয়নীয় বন্ধনে। তার মানে হচ্ছে যার ওই রসটা যত বেশি থিকনেস হবে, গাঢ় হবে, সে তত রসগোল্লাগুলো জোর করে টেনে রাখতে পারবে, তাকে তুলতে মোটামুটি একটু অসুবিধা হবে। বুঝতে পারছো জিনিসটা কি বলছি? তো এইভাবে আয়নীয় বন্ধন তৈরি করে। কি করে, প্রত্যেকটা অ্যাটম, ধাতুর প্রত্যেকটা অ্যাটম কি করে ইলেকট্রন ছেড়ে দেয় এবং ইলেকট্রন ছেড়ে দিয়ে পরে কি করে একটা ইলেকট্রন সি তৈরি করে, একটা লেই তৈরি করে ইলেকট্রন, তার মধ্যে আয়নগুলো ডোবানো থাকে এবং যার থেকে ওই আয়নগুলোকে, ওই ইলেকট্রনের লেই থেকে আয়নগুলোকে ছাড়ানো বা ডিটাচ করা খুব মুশকিল, ঠিক আছে। এটাকে বলা হয় আয়নীয় বন্ধন। এবার হচ্ছে যে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল। ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল কি, যখন আমাদের কোনো অ্যাটম, যে কোনো অ্যাটম খুব কাছাকাছি আসে, তাদের মধ্যে কিন্তু একটা আকর্ষণ বল কাজ করে। তাদের মধ্যে সেটা আমরা দেখবো যে তার উৎসটা কিভাবে তৈরি হয়, সেটা পরে দেখবো। তাদের মধ্যে কিন্তু একটা আকর্ষণ বল কাজ করে। যখন খুব কাছাকাছি থাকে অ্যাটমগুলো, তাকে কাছাকাছি আনতে হবে, ঠিক আছে, তখন তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে এবং সেই আকর্ষণ বলটা এখানে পৃথিবীর যে কোনো কোণার যে কোনো অ্যাটম বা যে কোনো আয়নস বা যে কোনো মলিকুলস মানে হচ্ছে অণুর মধ্যে আকর্ষণ বলটা থাকে, এদেরকে বলা হয় ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল। যখন এরা খুব কাছাকাছি থাকে, তখন ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলটা খুব বেশি কার্যকরী হয় এবং তারা কঠিন অবস্থায় থাকতে পারে। যেমন শুষ্ক বরফ মানে হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইডটাকে যখন টেম্পারেচারটা অনেক কমিয়ে দেওয়া হয়, তখন কার্বন ডাইঅক্সাইডের অণুগুলো খুব কাছাকাছি আসে এবং তারা একসঙ্গে একত্রিত হতে পারে। এখন আমরা পড়ব তরল অবস্থা। এখন তরল অবস্থায় কি হয়, কণাগুলি মোটামুটি কাছাকাছি থাকে, মানে কঠিনে যেমন খুব কাছাকাছি ছিল, এখানে কিন্তু মোটামুটি কাছাকাছি, একটু ডিস্টেন্স থাকে, ঠিক আছে। কণাগুলি কি থাকে, রোটেশনাল মোশন থাকে, মানে ঘূর্ণন করার যে ক্ষমতা, তারপরে ভাইব্রেশনাল, এক জায়গা থেকে ভাইব্রেট করে বন্ডগুলো, অ্যান্ড ট্রান্সেশনাল মানে অণুগুলো বা পরমাণুগুলো যেটা দিয়েই তৈরি, সেগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ক্ষমতা থাকে। এই তিনটা মোশনই কিন্তু এদের থাকে, কিন্তু এদের নির্দিষ্ট কোনো আকার নেই। যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। তার কারণ হচ্ছে যে এদের মধ্যে আকর্ষণ বল তেমন কোনো বেশি কিন্তু নেই। এদের কণাগুলির মধ্যে অপেক্ষাকৃত দুর্বল আকর্ষণ বল কাজ করে। সেগুলো কি কাজ করে, সেটা হচ্ছে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল, যেটা আমি আগে বলছিলাম, ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল, ডাইপোল আকর্ষণ বল এবং হাইড্রোজেন বন্ধন। ডাইপোল আকর্ষণটা একটু বলে দিই। তোমরা সবাই ইলেকট্রোনেগেটিভিটি পড়েছো। ইলেকট্রোনেগেটিভিটি যদি পড়ে থাকো, তাহলে দেখবে ইলেকট্রোনেগেটিভিটি মানে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। সাপোজ আমি একটা অণুর কথা বলি, সাপোজ ওয়াটার বা জল,
H2O। এখানে কি হয়, অক্সিজেন এবং হাইড্রোজেন এরকমভাবে তৈরি, ওয়াটার অণুটা এরকম দেখতে, ঠিক আছে। এবার অক্সিজেন কি করে, এই যে বন্ধনের যে দুটো ইলেকট্রন আছে, বন্ধনের যে দুটো ইলেকট্রন আছে, সাপোজ বন্ধনের যে দুটো ইলেকট্রন আছে, এই যে ইলেকট্রন জোড়কে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফলে নিজের দিকে আকর্ষণ করে নেয়। এটা কিন্তু অনেক মলিকুল, প্রচুর অণুতে এগুলো দেখতে পাওয়া যায়, ঠিক আছে, নিজের দিকে আকর্ষণ করে নেয়। এটা শুধুমাত্র ওয়াটারের ক্ষেত্রে আমি তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু প্রচুর মলিকুলে এগুলো দেখতে পাওয়া যায়। এরপর কি হয়, এই অক্সিজেনের দিকে ইলেকট্রনগুলো যখন চলে আসে, তখন অক্সিজেনের উপর ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়, ফলে নেগেটিভ চার্জ বেড়ে যায়। নেগেটিভ চার্জ বেড়ে যাওয়ার ফলে কি হয়, অক্সিজেনের উপরে ইলেকট্রনের ঘনত্ব বেশি এবং হাইড্রোজেনের উপরে ইলেকট্রন ঘনত্ব কম। তাহলে একটা পার্সিয়াল মানে হচ্ছে আংশিক নেগেটিভ চার্জ অক্সিজেনের উপর এবং আংশিক পজিটিভ চার্জ কি হয়, হাইড্রোজেনের উপর জমা হয়। ফলে কি হয়, এটা হয়ে যায় ডেল্টা নেগেটিভ অ্যান্ড এটা হয়ে যায় ডেল্টা পজিটিভ, এটা ডেল্টা পজিটিভ, ঠিক আছে। এইটা হলো, এই যে ডেল্টা নেগেটিভ এবং ডেল্টা পজিটিভ হচ্ছে, এটাকে বলা হয় ডাইপোল, দুটো মেরু ডাইপোল, ঠিক আছে। এরপর যদি আরও একটা কোনো ওয়াটার বা জলের অণু কাছাকাছি আসে, তখন কি হবে, সাপোজ এটা আমি যদি করি, সাপোজ অক্সিজেন হাইড্রোজেন এটা আমি করে দিলাম, এক সিমিলার ওয়েতে ডেল্টা নেগেটিভ, ডেল্টা পজিটিভ। এরপর এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, এটার নাম হচ্ছে ডাইপোল আকর্ষণ বল, ঠিক আছে। তো এগুলো অনেক তরলের ক্ষেত্রে, যেমন অ্যালকোহলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, জলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, লিকুইড অ্যামোনিয়াতে দেখতে পাওয়া যায়। তো এগুলো আমাদের কি হয়, এই আকর্ষণ বলটাকে বলা হয় ডাইপোল আকর্ষণ বল। হাইড্রোজেন বন্ডিং কোনটা, হাইড্রোজেন বন্ডিং বা হাইড্রোজেন বন্ধন, এটা এক স্পেশাল টাইপের ডাইপোল আকর্ষণ বল, যেখানে অক্সিজেন, যেখানে কোনো একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, যেমন হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নর্মালি এগুলো যদি থাকে, তারা যখন হাইড্রোজেনের সঙ্গে বন্ধন করে কোনো একটা অণু গঠন করে, তখন তাদের মধ্যে যে পোলারিটি সৃষ্টি হয়, পোলারিটি মানে দুটো মিলে ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ সৃষ্টি হয়, সেটা কিন্তু খুব বেশি পরিমাণে হয়, ঠিক আছে। এবং তার কারণে এই যে অণুগুলো, এই যে পরমাণুগুলোকে আমি বলছি, অক্সিজেন, তারপর ফ্লোরিন, তারপর নাইট্রোজেন, এদের ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু খুব বেশি। ফলে কি হয়, ডেল্টা নেগেটিভ চার্জ এবং ডেল্টা পজিটিভ চার্জ বেশ মারাত্মক পরিমাণে, অক্সিজেনের উপর ডেল্টা নেগেটিভ এবং হাইড্রোজেনের উপর ডেল্টা পজিটিভ চার্জ মারাত্মক পরিমাণে তৈরি হয়। ফলে একটা বেশ স্ট্রং বন্ড তৈরি হয়, স্ট্রং বন্ধন তৈরি হয়, অপেক্ষাকৃত একটু স্ট্রং বন্ধন তৈরি হয়। এই ধরনের ডাইপোল বন্ধনটাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন, যেমন জলের ক্ষেত্রে হয়। অনেক অণু আছে যাদের মধ্যে ডাইপোল আকর্ষণ বল থাকে, কিন্তু হাইড্রোজেন বন্ধন থাকে না। হাইড্রোজেন বন্ধন হওয়ার জন্য অক্সিজেন চাই বা নাইট্রোজেন চাই বা ফ্লোরিন চাই, তার সঙ্গে হাইড্রোজেনকে ডাইরেক্টলি যোগ থাকতে হবে। ফলে কি হয়, অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ এবং হাইড্রোজেনের মাথায় বা নাইট্রোজেনের মাথায় নেগেটিভ চার্জ এবং হাইড্রোজেনের মাথায় পজিটিভ চার্জ তৈরি হয়, যেটা বেশি পরিমাণে তৈরি হয়। ফলে কি হয়, তাদের মধ্যে আকর্ষণ বলটা একটু বেশি হয় ডাইপোল আকর্ষণ বলের থেকে। যেমন ধরো, সাপোজ HCl, এখানে ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ। এখানে যদি আর একটা HCl আসে, ClH, ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ, এখানে যে বন্ধনটা তৈরি হয় এটা হচ্ছে ডাইপোল বন্ধন। আর এখানে ওই স্পেশাল টাইপের ডাইপোল বন্ধনটাকে বলা হয় হাইড্রোজেন বন্ড, এটা কিনা একটু স্ট্রং। আমাদের দেখো, এই যে জল কিন্তু এই হাইড্রোজেন বন্ধন
হওয়ার জন্য এটা কিন্তু লিকুইড অবস্থাতে আছে, মানে থ্যাঙ্কস টু হাইড্রোজেন বন্ড। যদি না থাকতো তাহলে কিন্তু এ গ্যাসীয় অবস্থায় চলে যেত। যেমন ধরো এর পরে যে অক্সিজেনের পরে কি আছে, সালফার, তাহলে কি হবে, H2O যেমন তেমনি H2S, সালফারের হাইড্রাইড কি H2S, এটা কিন্তু গ্যাস। তার কারণ হচ্ছে এদের মধ্যে কোনো হাইড্রোজেন বন্ড নেই, কিন্তু এদের মধ্যে ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন ফোর্স আছে, কিছু হলেও আছে, কিন্তু এদের মধ্যে হাইড্রোজেন বন্ড নেই। তাই জল হচ্ছে একটা তরল পদার্থ এবং H2S হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ। ঠিক আছে, এই হলো ডাইপোল ডাইপোল আকর্ষণ বল, হাইড্রোজেন বন্ধন। এইগুলো হচ্ছে এইসব বল আমাদের কি আমাদের তরল অবস্থার জন্য দায়ী। ঠিক আছে, এই বলগুলো কি হয়, এই বলগুলো কণাগুলোকে একসঙ্গে ধরে রাখতে সক্ষম হলেও এক জায়গায় স্থির করে রাখতে পারে না। তার কারণ এটা অপেক্ষাকৃত দুর্বল, মানে যেটা সমযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন বা ধাতব বন্ধন, এগুলোর থেকে অপেক্ষাকৃত দুর্বল। গ্যাসীয় অবস্থা, এগুলো গ্যাসীয় অবস্থায় নিশ্চয়ই জানো, এগুলো কণাগুলি পরস্পর থেকে বহু দূরে থাকে, কণাগুলি রোটেশনাল, ভাইব্রেশনাল, ট্রান্সলেশনাল মোশন খুব বেশি থাকে। ঠিক আছে, এদের কণাগুলির মধ্যে খুবই দুর্বল প্রকৃতির আকর্ষণ বল কাজ করে। সেগুলো কি সেগুলো হচ্ছে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল এবং ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। হাইড্রোজেন বন্ড কিন্তু এখানে কাজ করে না। তার কারণ হচ্ছে হাইড্রোজেন বন্ডকে যদি কাজ করতে হয় তাহলে অণুগুলোকে মোটামুটি কাছাকাছি আসতে হবে, আবার হাইড্রোজেন বন্ধনকে যদি কাজ করতে হয় তাহলে অণুগুলোকে মোটামুটি কাছাকাছি আসতে হবে, যেটা কিনা গ্যাসের ক্ষেত্রে সম্ভব নয়। ঠিক আছে, তো এই জন্য হাইড্রোজেন বন্ড গ্যাসের ক্ষেত্রে হয় না। এখানে আবার একই জিনিস, গ্যাসীয় অবস্থায় কণাগুলি যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে, তার কারণে এদের এই মোশনগুলো খুব বেশি। অপেক্ষাকৃত দুর্বল প্রকৃতির আকর্ষণ বল কণাগুলিকে এক জায়গায় ধরে রাখতে সক্ষম হয় না, ফলে কণাগুলি অবিরাম পরিবর্তনশীল গতিতে এদিকে ওদিকে ছোটাছুটি করতে পারে, যেটাকে বলা হয় ব্রাউনিয়ান মোশন। এরকম এরকম কি হয়, এরকম 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 যে কোনো দিকে ঘুরতে পারে, এটাকে বলা হয় ব্রাউনিয়ান মোশন। এবং এই সব সময় কি হয়, সব সময় এর যে গতিবেগ, গ্যাস কণাগুলির যে গতিবেগ সব সময় অবিরাম পরিবর্তনশীল। তার কারণ তাদের নিজেদের মধ্যে ধাক্কা খায় এবং 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 পাত্রের দেওয়ালে ধাক্কা খায়, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের দেওয়ালে ধাক্কা খায় এবং তাদের মোশনটা এরকম দেখতে হয়। এটাকে বলা হয় ব্রাউনিয়ান মোশন। এরপর দেখো, উষ্ণতা এবং চাপের পরিবর্তন করে পদার্থের তিনটি অবস্থার মধ্যে পারস্পরিক রূপান্তর তুমি করতে পারো উষ্ণতা এবং চাপের পরিবর্তন করে। যেমন কঠিনকে যদি আমি হিট দিই, তাপ দিই, তাহলে কী হবে, তরল হয়ে যাবে। তরলকে তাপ দিলে কী হয়, আমাদের কী হয়, গ্যাস হয়ে যায়। ঠিক আছে, আবার যদি শীতলীকরণ করি বা ওর থেকে হিট নিয়ে নিই তাহলে কী হয়, আবার তরল কঠিন হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কি, তার মানে হচ্ছে যে হিট কি করে, তাপ কি করে, তাপ এই মোশনগুলোকে বাড়িয়ে দেয়, ভাইব্রেশনাল, রোটেশনাল, ট্রান্সলেশনাল, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার, একই রোটেট করার মানে ঘোরার বা ভাইব্রেট করার, এই মোশনগুলোকে বাড়িয়ে দেয়। ফলে কি হয়, ফলে এমন একটা সময় আসে যেখানে অণুগুলো আস্তে আস্তে ডিট্যাচ হতে থাকে, এক জায়গা থেকে সরে যেতে থাকে, ফলে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস পৌঁছে যায়। ঠিক আছে, এখন একটা জিনিস আমি তোমাদেরকে বলি, এই যে তাপ যে প্রয়োগ করা হয় এটা অনেকের মানে কি বলবো, একটা ভুল মানে মিসকনসেপশন হতে পারে। তাপ প্রয়োগ করার ফলে কি হয়, কণাগুলির মধ্যে যে আকর্ষণ বল কাজ করে, যে আকর্ষণ বলের কথাগুলো আমি তোমাকে বলছিলাম, সেই আকর্ষণ বল কাজ করে, তার বিশেষ কোনো পরিবর্তন হয় না। সে খুব কম মানে খুব মাইনিউট যদি তুমি দেখো তাহলে হয়তো হতে পারে, সেটা অত বেশি ইম্পর্টেন্ট নয়। বিশেষ কোনো পরিবর্তন হয় না, মানে টেম্পারেচার তুমি চেঞ্জ করছো, বলগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, বলের মানগুলো, ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু হয় না। কেবলমাত্র কণাগুলির গতিশক্তি বৃদ্ধি পায়। ঠিক আছে, কণাগুলি বিভিন্ন গতি চেঞ্জ হতে থাকে, তারা আস্তে আস্তে বৃদ্ধি পেতে, রোটেশনাল, ভাইব্রেশনাল, এই মোশনগুলো, ট্রান্সলেশনাল, এই মোশনগুলো বেড়ে যেতে থাকে। ফলে কি হয়, ফলে কণাগুলির মধ্যে আকর্ষণ বলকে ছিন্ন করতে সক্ষম হয়। এদের ভ্যালুগুলো, যে মানগুলো, তো সাপোজ কোনো
সল্ট বা লবণ, তাদের মধ্যে যে আয়নীয় বন্ধনটা আছে, তার যে ভ্যালু, দুটো আয়নের মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটা উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে কিন্তু চেঞ্জ হয়ে যায় না। ঠিক আছে, উষ্ণতা যখন বৃদ্ধি করি তখন তাদের মধ্যে গতিশক্তি বৃদ্ধি পায়, ফলে ওই যে আকর্ষণ বলটাকে সেটাকে ছিন্ন করতে পারে। এটাই আমার বলার বিষয়। এই হলো। এরপর হচ্ছে পদার্থের এই তিনটি অবস্থা বাদেও কিন্তু আরো দুটো অবস্থা আছে। আরো দুটো কেন, আরো অনেকগুলো অবস্থা আছে। কিন্তু মানে তুমি যদি পদার্থের অবস্থা দেখতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, সেটা হচ্ছে তুমি কত ডিপে দেখতে চাইছো। ঠিক আছে, আমরা নর্মালি 99.99999% কেসে কি পাই, এই তিনটে অবস্থা দেখতে পাই। ঠিক আছে, কিন্তু কত ডিপে তুমি দেখতে চাইছো তার উপরে ডিপেন্ড করে পদার্থের কত অবস্থা আছে, অনেক, অন্তত 5, 7, 8, 10 রকমের হতে পারে। তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট হচ্ছে যেটা আমরা আমরা তৈরি করতে পারি। যেমন ধরো আমি একটা ইয়েতে কাজ করি, আমি একটা ল্যাবে কাজ করি। তো সেখানে আমাদের আইসিপি এমএস একটা মেশিন আসবে, মানে আসার কথা আছে। সেখানে মানে হচ্ছে প্লাজমা তৈরি করা হয়। ঠিক আছে, প্লাজমা মানে 7000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার নিয়ে আসা হয়। ঠিক আছে, তো সেখানে প্লাজমা তৈরি হয়। তো এরকম প্লাজমা মানুষ তৈরি করতে পেরেছি। তো প্লাজমা জিনিসটা কি, কোনো গ্যাসকে মানে উচ্চ শক্তি দিয়ে যদি উত্তেজিত করা হয়, এর নানা রকম প্রসেস আছে। যেমন ধরো একে হিট দিয়ে করা যেতে পারে, তারপর এর সঙ্গে ইলেকট্রনের বোম্বার্ডমেন্ট করে করা যেতে পারে, ইলেকট্রন দিয়ে আঘাত করে করা যেতে পারে, অনেক প্রসেস আছে। ঠিক আছে, তো কি কি হয় তাতে, কিছু কিছু পরমাণু ইলেকট্রন কি করে, ইলেকট্রন এটা কিন্তু যখনই প্রচুর শক্তি দেওয়া হবে তখন তারা পারমাণবিক অবস্থায় চলে আসবে, অণু থাকলেও পারমাণবিক অবস্থায় চলে আসবে। এরপর কি হয়, তারা কিন্তু আলটিমেটলি ইলেকট্রন বর্জন করে এবং আয়নে পরিণত হয়। এবং কিছু কিছু অণু বা পরমাণু, অণু বলাটা ভুল, কিছু কিছু পরমাণু ইলেকট্রন গ্রহণ করে, সেও আয়নে পরিণত হয়, একটা নেগেটিভ পজিটিভ। এবং কিছু মুক্ত ইলেকট্রন থাকে। এই যে মিক্সচার, এই মিক্সচারটাকে বলা হয় প্লাজমা। ঠিক আছে, এর এটা কেন কেন আলাদা, এর মানে অবস্থাটা কেন, এর অবস্থা, এর অনেক স্পেশাল প্রপার্টি আমরা দেখতে পাই যেটা কিনা কঠিন তরল গ্যাসের নেই। যেমন ধরো ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হয়, মানে হচ্ছে তড়িৎ এবং চুম্বকীয় ক্ষেত্র দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হয়, আলো বিচ্ছুরণ করতে পারে। ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দ্বারা প্রভাবিত হয়, মানে এর সঙ্গে ইন্টারাকশন করে। ঠিক আছে, প্রভাবিত হয়। তা এইগুলো কিন্তু নর্মালি আমাদের কোনো পদার্থের কোনো যে তিনটা অবস্থা বললাম এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। তো এই হলো প্লাজমা নিয়ে মোটামুটি একটা, মানে তোমাদেরকে বলার চেষ্টা করলাম। এগুলো মনে না রাখলেও হবে, তাও আমি বলে দিলাম। আরেক ধরনের আছে বোস আইনস্টাইন কনডেনসেট। বোস আইনস্টাইন কনডেনসেট, এই বোস আইনস্টাইন, এটা জানো বোসকে? বোস হচ্ছে সত্যেন বোস। ঠিক আছে, তো উনি একটা আমার মতে সত্যেন বোসের মানে অবদান আমাদের সায়েন্সে কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ। উনি বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স বলে একটা স্ট্যাটিস্টিক্স বার করেছিলেন, যেখানে কিনা বিভিন্ন যে কণা থাকে, মানে একদম মৌলিক কণা, যারা কিনা ওই স্ট্যাটিস্টিক্সটা মেনে চলে। যেমন ধরো ফোটন, ফোটন কিন্তু বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স মেনে চলে। বোস আইনস্টাইন কনডেনসেটটা কি, মানে হচ্ছে যে সুপার কোল্ড পরমাণু, মানে হচ্ছে সুপার কোল্ড মানে প্রায় তোমাকে একদম 0 ডিগ্রি কেলভিনের কাছাকাছি নিয়ে যেতে হবে। পরমাণুগুলো কি করে, একটা সিঙ্গেল কোয়ান্টাম স্টেটে থাকতে পারে, মানে তারা কি হয়, তারা একটাই মানে বলতে পারো একটাই পদার্থ, অনেকগুলো পরমাণু কিন্তু একটাই পদার্থ, সিঙ্গেল কোয়ান্টাম স্টেট। এর মানে হচ্ছে এটাই, সিঙ্গেল কোয়ান্টাম স্টেট থাকতে পারে। একে বোস আইনস্টাইন কনডেনসেট বলে। এর কিন্তু মানে কিন্তু অ্যাবনর্মাল প্রপার্টি আমরা দেখতে পাই। যেমন ধরো এদের ঘর্ষণ নেই, সুপার কন্ডাক্টার, মানে মানে এদের মধ্যে মানে কোনো রেজিস্ট্যান্স নেই। এর কোনো এমন কোনো কোনো পদার্থ তুমি পাবে না যার
কোনো রেজিস্ট্যান্স নেই। কিন্তু এই বোস আইনস্টাইন কনডেন্সেটের কোনো রেজিস্ট্যান্স নেই। এরা কিন্তু কি হয়, অনেক সময় এরা দেওয়ালে যে পাত্রে যদি কোনো পাত্রে রাখা যায় সেই পাত্রের দেওয়াল দিয়ে উঠতে পারে। ঠিক আছে, এইরকম আমাদের এর কিন্তু অনেক প্রপার্টি আমরা দেখতে পাই। রাসায়নিক শ্রেণীবিন্যাস। আমাদের পদার্থ হচ্ছে আমাদের মিশ্র পদার্থ, বিশুদ্ধ পদার্থ। মিশ্র পদার্থ কি? সমসত্ব মিশ্রণ, অসমসত্ব মিশ্রণ। আর বিশুদ্ধ পদার্থের মধ্যে আমরা কি পাবো? মৌলিক আর যৌগিক। ঠিক আছে, এখন আমরা পড়ব সমসত্ব মিশ্রণ কাকে বলে। সমসত্ব মিশ্রণ খুব ইম্পর্টেন্ট। মিশ্রণের কণাগুলি সুষমভাবে মিশ্রিত থাকে। এর বিভিন্ন অংশের গঠন এবং ধর্ম একই হয়। খালি চোখে তো নয়, এমনকি আণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এদের দেখা যায় না। যে কোনো রকমের, এর এক্সাম্পল হচ্ছে যে কোনো রকমের দ্রবণ, যে কোনো রকমের গ্যাসের মিশ্রণ। এইটা আমরা একটু এক্সপ্লেন করি আমি। মানে হচ্ছে সুষমভাবে মিশ্রিত থাকে, এর মানে কি? মানে তুমি যদি কোনো আণুবীক্ষণিক লেভেলেও যাও, মানে খুবই আণবিক লেভেলে যাও, আণবিক লেভেলে মানে আণবিক চিত্র দেখার চেষ্টা করো। সাপোজ এটা আমাদের একটা দ্রবণ, এখানে একটা দ্রবণ করেছি, ঠিক আছে। এই একটা ছোট্ট অংশ আমি নিয়ে নিলাম। সাপোজ এইখানে দুটো অণু আছে। সাপোজ এখানে আমি গ্লুকোজ দিয়ে দিয়েছি, ঠিক আছে, গ্লুকোজ দিয়ে দিয়েছি, চিনির দ্রবণ তৈরি করেছি। এই সাপোজ এটা 1 স্কোয়ার সেন্টিমিটার সাপোজ, আর এটাও 1 স্কোয়ার সেন্টিমিটার। বা তুমি এমন বলতে পারো 1 স্কোয়ার সেন্টিমিটারটা অনেক বড় হয়েছে। সাপোজ 1 অ্যাংস্ট্রম স্কোয়ার, এই জায়গাটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফলও 1 অ্যাংস্ট্রম স্কোয়ার। 1 অ্যাংস্ট্রম ডিস্টেন্সে আমি দেখছি, ঠিক আছে। এখানে সাপোজ আমি চিনি দিয়ে দিই, চিনির এখানে গ্লুকোজ দুটো আছে। আমি যদি আরও অন্য একটা জায়গা দেখি, এখানে দুটোই পাবো। মানে আণুবীক্ষণিক লেভেলেও এদের কিন্তু সুষমভাবে মিশ্রণটা বজায় থাকে। এটাকে বলা হয় সমসত্ব মিশ্রণ, ঠিক আছে। এটা কিন্তু গ্যাসের যদি তুমি কোনো মিশ্রণ করো, অটোমেটিক্যালি এরা মিশে যাবে। কোনো দ্রবণ দেখো, চিনির দ্রবণ, তারপরে হচ্ছে লবণ দিয়ে দিলাম জলে, তারপরে আরও অনেক যে কোনো যদি দ্রবণ দেখো, সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো তাদের এই আণুবীক্ষণিক লেভেলে এই সুষমভাবে মিশ্রণটা দেখতে পাওয়া যাবে। আর অসমসত্ব মিশ্রণ যেটা আছে, সেগুলো এই প্রপার্টিটা থাকে না। বিভিন্ন জায়গায় বন্টনটা বিভিন্ন রকমের হয়। যেমন ধরো বিভিন্ন লবণ এবং চিনির মিশ্রণ, বালি লোহার মিশ্রণ, এগুলো সব তোমরা জানো। এবার কি সমসত্ব মিশ্রণের কণাগুলিকে কি হয়, আমাদের সমসত্ব মিশ্রণের যে কণাগুলি আছে, কণাগুলিকে বিশেষ ভৌত পদ্ধতি, যেমন পরিস্রাবণ, কেলাসন, পাতন, ঊর্ধ্বপাতন, ক্রোমাটোগ্রাফি ইত্যাদি দ্বারা পৃথক করা হয়, ঠিক আছে। এই হচ্ছে, দেখো আমি তোমাদের একটা ছবি করে দেখানোর চেষ্টা করেছি আমি। দেখো এটাকে বলা হয় হোমোজিনিয়াস মিক্সচার। এই যে অংশটা আছে, এই অংশটা দেখো, এই চারটে যে কোণা আছে, এই চারটে কোণা কিন্তু দুটো ডিফারেন্ট কালারে দুটো করে আছে, দুটো রেড আর দুটো সাপোজ আকাশি কালার, ঠিক আছে। এবারে ওই আরো ওই একই পরিমাণ অংশ তুমি দেখো, এখানে দেখো একইভাবে সেই দুটো করে আছে। কিন্তু এইখানে যদি তুমি দেখো, এখানে অসমসত্ব বা হেটারোজিনিয়াস মিক্সচার বলে, এটা হোমোজিনিয়াস মিক্সচার। সাপোজ এই অংশটা দেখছো, আর এই অংশটা দেখো, বা আমরা আগের মতোই করি, এই অংশটা দেখো, এই অংশ দেখো, তিনটে লাল আছে, একটা আকাশি আছে। এই অংশ কত? চারটাই লাল আছে, ঠিক আছে। তাহলে এটাকে বলা হয় হেটারোজিনিয়াস মিক্সচার। বুঝা গেল? তো এরপর আমরা করি, লাস্ট আমরা করব বিশুদ্ধ পদার্থ। বিশুদ্ধ পদার্থ কি? বিশুদ্ধ পদার্থের কণাগুলো একটা নির্দিষ্ট সংযুক্তি থাকে, ঠিক আছে। কণাগুলি যে কোনো অনুপাতে মিশিয়ে বিশুদ্ধ পদার্থ তৈরি করা যায় না, ঠিক আছে। যেমন বিশুদ্ধ পদার্থের কণাগুলি
বিশুদ্ধ পদার্থের কণাগুলি কি কি হতে পারে? একক পরমাণু হতে পারে, তাতে তাতে সংযুক্তির কোনো প্রশ্ন থাকে না, একক পরমাণু নিয়ে তৈরি, ঠিক আছে? বা একই রকমের একাধিক পরমাণু নির্দিষ্ট অনুপাতে যুক্ত হতে পারে, সেটা এক্সাম্পল দিচ্ছি আমি, হয়ে অণু তৈরি করতে পারে। আবার বিভিন্ন রকমের পরমাণুগুলো নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়ে অণু গঠন করতে পারে। এইভাবে বিশুদ্ধ পদার্থ তৈরি হয়। একক পরমাণু হতে পারে বা একই রকমের কণাগুলি কিন্তু নির্দিষ্ট অনুপাতে যুক্ত হবে, বা বিভিন্ন রকমের পরমাণু একটি নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়ে গঠন করতে পারে। এইভাবে বিশুদ্ধ পদার্থ তৈরি করা হয়, এইভাবে বিশুদ্ধ পদার্থ তৈরি হয়। এবার দেখো এক্সাম্পল কি, যেমন হচ্ছে বিভিন্ন যে ধাতু আছে বা মেটাল আছে, সেই মেটালের যে কণাগুলি আছে সেগুলো হচ্ছে পরমাণু। মেটালে কিন্তু কোনো অণু নেই, ঠিক আছে? মনে রাখবে, কিন্তু মেটালে কোনো অণু নেই, মেটাল কিন্তু পরমাণু দিয়ে তৈরি। বা কোনো কোনো যেগুলো ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় মৌল, আর্গন, নিয়ন, ক্রিপ্টন, রেডন, জেনন, এগুলো সব কি হয়? এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো একক পরমাণু নিয়ে গঠিত, ঠিক আছে? মানে মানে আমরা বলতে পারি যে এই একক পরমাণুটির মধ্যে এটি সবথেকে ক্ষুদ্রতম অংশ। এদের ক্ষেত্রে এই ধাতু বা ইনার্ট গ্যাসের ক্ষেত্রে যে এক্সাম্পল বললাম, এটা সবথেকে ক্ষুদ্রতম অংশ কি হচ্ছে? পরমাণু। এর মধ্যে এই পদার্থটির সমস্ত গুণ বর্তমান থাকবে, ঠিক আছে? আবার অনেক পদার্থ আছে যাদের মৌলিক কণা হলো অণু, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, প্রচুর প্রচুর অজস্র লক্ষ লক্ষ একাধিক, মানে হচ্ছে কোটি কোটি আমাদের অণু দেখতে পাওয়া যায় বিভিন্ন রকম বিভিন্ন অনুপাতে মিশে। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে দুটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটি H2 অণু গঠন করে। এখানে কিন্তু 1:1 অনুপাতে, মানে দুটি হাইড্রোজেন, এখানে কিন্তু তিনটি হাইড্রোজেন একসঙ্গে যুক্ত হয়ে কোনোদিনই হাইড্রোজেনের অণু গঠন করতে পারবে না। হাইড্রোজেন ইজ টু হাইড্রোজেন ইজ ইকুয়াল টু 1:1, মানে এখানে দুটি হাইড্রোজেন আমাদের লাগবে, তিনটি হাইড্রোজেন বা চারটি হাইড্রোজেন মিলে কিন্তু একসঙ্গে যুক্ত হয়ে হাইড্রোজেন অণু গঠন করবে না। এইটাকে অনুপাত বলে, ঠিক আছে? এখানে আমি একটা এক্সাম্পল দেখিয়েছি, এখানে আগে বলিনি। আবার যৌগিক পদার্থের যে অণুটা আছে, সেই যৌগিক পদার্থের অণু কি? এটা হচ্ছে মৌলিক পদার্থের অণু। এটা হচ্ছে মৌলিক পদার্থের অণু, এটা হচ্ছে মৌলিক পদার্থ। এর মধ্যে কোনো অনুপাতের কোনো গল্প নেই, তার কারণ এখানে একটা শুধুমাত্র পরমাণু নিয়ে গঠিত। আর এখানে মৌলিক পদার্থের কি অণু, এগুলো সব বিশুদ্ধ পদার্থ। তার মধ্যে কি, যে এই যে একটা পরমাণু নিয়ে গঠিত হবে, যেগুলো হচ্ছে মৌলিক পদার্থ, এগুলো হচ্ছে মৌলিক পদার্থ। একই রকমের কি হয়? একই রকমের পরমাণু নিয়ে অণু গঠন করবে। আবার যৌগিক পদার্থ কি, বিভিন্ন রকমের অণু একটি নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়ে যৌগিক পদার্থ গঠন করে। যেমন কার্বন ডাইঅক্সাইড, CO2, দুটো অক্সিজেন এবং একটা কার্বন, CH2 হচ্ছে 1:2, 1:3 বা 1:4, এটা কখনোই হবে না। সবসময় কার্বন ডাইঅক্সাইড 1:2, মানে সংখ্যার যে অনুপাতটা হবে। যেমন H2O-তে যৌগিক পদার্থ, অক্সিজেন ইজ টু হাইড্রোজেন ইজ টু 1:2, ঠিক আছে? এই হচ্ছে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। এদের মধ্যে কিন্তু সব সময় অনুপাতটা একটা ম্যাটার করে। যদি অনুপাতটাকে তুমি চেঞ্জ করে দাও, তাহলে আবার সেই পদার্থটা থাকবে না, ঠিক আছে? ওকে ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। গুড নাইট।